যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে জানিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে সর্বস্তরে জবাবদিহিতার মাধ্যমে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তারা এসব কথা জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে এর ফলে দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে কথা বলেন তিনি। এটা চাপ আসবেই, আমাদেরকে একটু সংযমী হতে হবে। এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংশ্লিষ্টদের সৈকত এলাকার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বিধানেরও নির্দেশনা দেন তিনি। পুলিশ এবং পুলিশের কাজ হচ্ছে নিরাপত্তা বিধান করা। অন্যদিকে বরিশালের আগুলজারা প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশকে এগিয়ে নিতে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয় তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। টাঙ্গাইল সার্কিট হাউসে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমানের সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক মুক্ত থাকতে হবে, কারণ সমাজে আজকে ভয়াবহ ব্যাধিতে রূপ লাভ করেছে মাদক। এদিকে রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেওয়া হবে, কিন্তু জনস্বার্থের বিরুদ্ধে কিছু হলে তা মেনে নেবে না জামায়াত। সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি, সরকার এই দাবি দ্রুত পূরণ করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সমাজের সর্বত্র নিয়মিত অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা এখনও বিরাজ করছে মন্তব্য করে আমির বলেন, একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছরের মধ্যে তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। ঈদের পরদিনও রাজধানীর বাস টার্মিনালে রয়েছে যাত্রীর চাপ। ঘরমুখী যাত্রীরা বলছেন, ঈদের আগে যাত্রী চাপ থাকে, টিকিট না পাওয়া ও যানজট এড়াতে নির্বিঘ্নে যাতায়াতে ঈদের পর ভ্রমণ উত্তম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সোমবার থেকে ঢাকামুখী যাত্রী চাপ বাড়বে, আর লম্বা ছুটি হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন মালিকেরা। আর কমলাপুরেও রয়েছে ঈদের ছুটি কাটাতে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষের ভিড়। রাকিব হাসানের রিপোর্ট। ঈদের পরের দিনও রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখ মানুষের চাপ দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। ঈদে অনেক জ্যাম, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে কষ্ট। ঈদের আগের দিন মনে করেন 2 দিন 3 দিন আগে খুব যথেষ্ট পরিমাণ জ্যাম। আবার কেউ টিকিট কাটাও মনে করেন যে টিকিট পাইতেছে না, এর জন্য ভাবলাম যে ঈদের পরে যাই। দাদার বাড়ি যাচ্ছি ঈদ করতে, ঈদে কি আছিল না জন্য, এই জন্য বেশিরভাগই ছিল শ্রমজীবী মানুষ, অনেকেই আবার যাচ্ছেন বেড়াতে। ঈদের পরে যে ভাসুরের বাসায় যাচ্ছি বেড়াতে,
ঈদের পরে আমি আমার এক হচ্ছে বড় ভাইয়ের বাসায় যাচ্ছি গাজীপুরে। বীরের জন্য কাজের জন্য যেতে পারিনি, যে ঈদের পরে যাচ্ছি আমরা। এদিকে ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে একের পর এক ছেড়ে গেছে ট্রেন। সায়দাবাস বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রী চাপ বেশি। তবে কৃত্রিম পরিবহন সংকট তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। 400 টাকা তো ভাড়া না, আগের ভাড়া ছিল লাকসাম 230 টাকা, এখন 400 টাকা চাইতেছে। আমি মূলত আসলাম আপনার কুষ্টিয়া থেকে, সেখান থেকে ভাড়া হচ্ছে 600 টাকা ভাড়া বা 650 টাকা ভাড়া, কিন্তু সেটা নিল আপনার 800 টাকা ভাড়া নিল। যে গাড়ি আটকাই দিছে, সেটা ভাড়া বেশি নিতেছে। আর গাড়িও কোনো নাই, গাড়ি বেশি বাইর করে না তো, আর চালাই করে গাড়ি কমাই লাগছে, গাড়ি কমাই ভাড়া বেশি নিতেছে, দেখাইতেছে গাড়ি নাই। এদিকে যাত্রীদের অভিযোগ অস্বীকার করে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান বাস শ্রমিকরা। ভাড়া বেশি নিচ্ছি না, আমাদের লাকসামের ভাড়া 430 টাকা, সরকারি ছাড়ের ভাড়া আমরা 400 টাকা করে ভাড়া নিচ্ছি। এই চার্জের বাইরে কেউ টাকা নিতেছে না, সরকার চার্জ দিছে। ঢাকাতে ছিলেন 800 টাকা, এই জায়গায় আমরা নিতেছি 400 500। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 শিশু রয়েছে। গতরাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুহূর্তেই জড়ে গেল 12টি তাজা প্রাণ। গতরাত প্রায় 3টার দিকে ঘুমন্ত শহর যখন নিশ্চুপ, ঠিক তখনই রেল লাইনে উঠে পড়ে বাসটি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ছুটে আসা ট্রেন সজোরে ধাক্কা দিলে চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার, কান্না আর ধ্বংসস্তূপ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধার অভিযান। কেউ খুঁজছেন স্বজনকে, কেউ ফোন করছেন বারবার, কিন্তু অনেকেরই আর কোনো সাড়া মেলেনি। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরাও লড়ছেন মৃত্যুর সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, রেলগেটের অবহেলায় কেড়ে নিল এতগুলো প্রাণ। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ বারবার ফোন করেও তাৎক্ষণিক সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস বলছেন, ক্রসিংয়ে কার্যকর সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যায়। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে মনে করছে রেল নাই, রেলগেট থাকলে রেল থাকতো, এই জন্য লাগাই দিছে। লাইনম্যান না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা, সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। দোষীদের বের করার জন্য আমরা 2টো তদন্ত কমিটি করা হয়েছে, একটা ডিভিশনাল লেভেলে আর একটা হচ্ছে জোনাল লেভেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকার ক্ষোভে স্তব্ধ পুরো জনপদ। পদুয়ার বাজার এলাকায় এখন একটাই প্রশ্ন, এই মৃত্যু কি এড়ানো যেত না? এখানে যদি দেখি যে ওই রোগীকে টেক কেয়ার করতে পারছে না, ডাক্তারের ওপিনিয়ন নেব, ডাক্তার যদি বলে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। কুমিল্লা ছাড়া সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 11 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুরায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে 2 জন, নওগাঁর রানীনগরে 1 জন এবং নাটোরে 1 জন নিহত হয়েছে। এসব সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জুবাইর রহমানের রিপোর্ট। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল 9টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রেখার দিয়ে গাড়িটা তোলার পরে দেখা যাচ্ছে যে এখানে পিকআপ গাড়ির কেবিনের ভিতরে 4 জনের লাশ পাওয়া গেছে। এখানে ফায়ার সার্ভিস গিয়ে ওই লাশগুলো উদ্ধার করছে।
এখন এটা আমরা হচ্ছে কি এগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি লাশগুলো। এখান থেকে আমরা পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করব। পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা একটি পরিবহনের বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় লোকজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এদিকে নগরের বড়াই গ্রামে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছে। অপরদিকে বান্দরবানের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। ভোর ৫টার দিকে বাসটি পাহাড়ি আঁকাবাঁকা ঢালু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ভেতরে থাকা অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। একজন খুব মুমূর্ষু অবস্থায় এবং বাকি 3 থেকে 4 জন মোটামুটি অবস্থায় খারাপ অবস্থা ছিল। এই 3 থেকে 4 জন রোগীকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। জোবা রহমান, মাই টিভি নিউজ। সবাই যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মাতোয়ারা, তখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভিন্ন এক বাস্তবতা। কেউ দুর্ঘটনায় আহত, কেউ অস্ত্রোপচারের পর বিছানাবন্দি। হাসপাতালের সাদা দেয়ালের ভেতরে স্বজনদের সঙ্গে আর ছোট ভালোবাসায় কাটছে তাদের ঈদ। হাসি আছে, কিন্তু তাতে মিশে আছে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষা। এস এম আরিফের রিপোর্ট। শোয়েব শরীফ বরিশালের গৌরনদীর শরিকালের বাসিন্দা। চাঁদ রাতে ঈদ কেনাকাটার উদ্দেশ্যে ছোট বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে বের হন বাসা থেকে। এরপরেই মর্মান্তিক দুর্ঘটনা। দুজনেই এখন চিকিৎসা নিচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। শরীফের অবস্থা গুরুতর। ইতিমধ্যে এক পা হারিয়েছেন, হারাতে বসেছেন হাতও। হুট করে একটা গাড়ির সামনে, তারপর কি হয়েছে কিচ্ছু মনে নাই, শুনতেছি এখন পাও নাই। এটা তো ভাই আমার কাছে অবিশ্বাস্য। ডান পাশে পাওয়া নাই, ওষুধ মিথ্যা সান্ত্বনা দিও না। হ্যাঁ, দুজনের অবস্থা খুব খারাপ। আমি খুব কষ্ট করে এদেরকে মানুষ করছি, লেখাপড়া করাইছি। সেটা অনার্স অ্যাকাউন্টিং নিয়ে অনার্স কমপ্লিট করছে। এই পরিবারের মতো ঈদের আনন্দ মলিন আরও অনেকের। মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গু হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। আমাদের তো আর ঈদের মতো নাই, আমরা দৌড়াদৌড়ির মধ্যে আছি। কেবল মোটরসাইকেল নয়, ব্যাপক আহত রোগী রয়েছে অটোরিকশা দুর্ঘটনায়। আফতাবনগরের কামাল হোসেন তেমনি একজন। অটোরিকশা চালানোর অভিজ্ঞতা নেই, শুধু ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে তার এই অবস্থা। আমি তো আর এরা চালাই না, আমি তো আর বুঝি না, এই কারণে একটা খ্যাপ লয়ে আমি আওয়াজ ধরছিলাম, মানে খুশি আর কি একটা খ্যাপ মারা দিই। শনিবার রাত 12টা থেকে রবিবার দুপুর 12টা পর্যন্ত 68 জন রোগী সেবা নিয়েছেন পঙ্গু হাসপাতালে। চাঁদ রাত থেকে সংখ্যাটা প্রায় 150। এর মধ্যে গুরুতর আহত রোগীর সংখ্যা বেশ কয়েকজন। 2টা ফর্মে রোস্টারটা করেছি। প্রত্যেকবার হচ্ছে রোস্টার থাকে, ঈদের সেন্ট্রাল রোস্টার থাকে। এবার হচ্ছে প্রত্যেক ইউনিট থেকেও ডক্টর আমাদের আসেন, কাজে মানে ডাবল ডক্টর আমরা আসি, এবং আমার মনে হয় আপনারা কোথাও গ্যাপ পাবেন না। এবার ঈদের সময় ফাঁকা রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তাই সবাইকে সাবধানে যানবাহন চালানোর পরামর্শ চিকিৎসকদের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতে নগরবাসীর মূল গন্তব্য জাতীয় চিড়িয়াখানা। এবারেও দর্শনার্থীদের ব্যাপক ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের দ্বিতীয় দিন চিড়িয়াখানায় হাজির অসংখ্য বিনোদন প্রেমী। তারা বলছেন, আবহাওয়া ঠান্ডা থাকায় ঘুরে ভালো লাগছে। খাঁচায় পশু পাখি দেখে খুশি খুদে দর্শনার্থীরা। সাদিয়া হক মৌর রিপোর্ট। ঈদের আনন্দ শুধু ঘরেই নয়, প্রকৃতির সান্নিধ্যেও রয়েছে। তাই তো পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেক মানুষ। আর সেই আনন্দযাত্রার অন্যতম গন্তব্য রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
সকাল গড়াতেই এখানের নামে লাখো দর্শনার্থীদের ঢল। শিশুদের উচ্ছ্বাস, বড়দের ব্যস্ততা, সব মিলিয়ে যেন এক প্রাণচঞ্চল উৎসবমুখর পরিবেশ। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবকিছু, টাইগার, লায়ন, বার্ডস, মাঙ্কি। বাঘ, সিংহ, হরিণ, জিরাফ প্রায় প্রতিটি খাঁচার সামনে ছিল বাচ্চাদের উপচে পড়া ভিড়। শিশুদের জন্য এটি এক বাস্তব জীবন্ত বই, যেখানে ছবির প্রাণীগুলো সামনে এসে দাঁড়িয়েছে। যেগুলো আমরা এতদিন টিভিতে দেখতাম সেগুলো আজ চোখের সামনে, কত বড় বড় বাঘ, হাতি, ঘোড়া, কত ধরনের ঘোড়া, বিলুপ্ত প্রাণী, মাছ, আরো অনেক কিছু দেখেছি। চিড়িয়াখানায় আসবো অনেকদিন ধরে ভাবছি, ফাঁকা সময় পাচ্ছিলাম না, এখন ঈদের বন্ধে আসা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে ঈদের ছুটিতে প্রতিদিনই কয়েক গুণ বেশি দর্শনার্থী আসছেন, তাই তো নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও ব্যবস্থাপনা। তাই সকলের মাঝে দেখা যায় স্বস্তি। আমার ছেলে বাসায় আরো 2 দিন আগে থেকে বলছে, বাবা চিড়িয়াখানায় যাব, সিংহ দেখবো, বানর দেখবো, হাতি দেখবো, ঘোড়া দেখবো। তো আজকে ছেলেকে নিয়ে আসছি। টিভিতে বা অন্য কোনো বইয়ের পাতায় যেই পশু পাখিগুলো দেখা হয়, বাচ্চারা চেষ্টা করে যে ওই জিনিসগুলোকে ইমাজিনেশনে নিয়ে আসার। সো আমার চেষ্টাটা ছিল যে সরাসরি ওর চোখ দিয়ে যাতে দেখে। ফ্যামিলি নিয়ে আসছে, খুব ভালো লাগছে। ঈদের পরের দিন কি আনন্দ। বাচ্চাদের নিয়ে আমরা চিড়িয়াখানায় আসছি, খুবই আনন্দ লাগছে। শুধু প্রাণী দেখা নয়, চিড়িয়াখানার সবুজ পরিবেশে পরিবার নিয়ে বসে গল্প করা, খাওয়া দাওয়া আর ছবি তোলায় সকলে কাটছে আনন্দ ঘন এক সময়। প্রিয়জনের সঙ্গে খোলা আকাশ, সবুজ আর প্রাণীদের সান্নিধ্য সব মিলে যেন পূর্ণতা পাচ্ছে নগরবাসীর ঈদ উদযাপনের আনন্দ। রাজধানীতে থাকা অধিকাংশ মানুষের বিনোদন কেন্দ্র যেন এই জাতীয় চিড়িয়াখানা। পরিবারের সকল সদস্যকে নিয়ে সবাই চলে আসেন এই বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায়। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে এই জাতীয় চিড়িয়াখানার প্রবেশদ্বার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতেও নগরবাসীর উপচে পড়া ভিড়। শিশুদের হাসি আর বড়দের স্বস্তির মুহূর্ত, সব মিলিয়ে জমজমাট প্রতিটি বিনোদন কেন্দ্র। শবনম অবনীর রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে ঘরবন্দি না থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন নগরবাসী। রাজধানীর নব থিয়েটার, শ্যামলী শিশু মেলা, বাংলাদেশ সামরিক জাদুঘর, বিমান বাহিনী জাদুঘরের মতো বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বলছেন, ব্যস্ত নগর জীবনের ফাঁকে এই ঈদের ছুটির সময়টুকু তারা পরিবারের সাথে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এসে দেখলাম যে অনেক মানুষের আনাগোনা, আসলে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করতেছে। খুব ভালো লাগছে। ফ্যামিলিকে নিয়ে আসছি, বাচ্চারা আছে, ছোট বাচ্চারা। ঈদের ছুটিতে আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ভালোই লাগছে। এখানে আমার এসে অনেক ভালো লাগছে। আমি কার রাইডে উঠেছি, নাগরদোলনায় উঠেছি, খুব মজা লাগছে। ঈদের সময় একটু বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় একা একা বসে থাকাচ্ছে, একটু ঘুরতে আসছি। শিশুরাও খুশি পরিবারের সাথে ঘুরতে এসে, আনন্দে মেতে উঠেছে বিভিন্ন রাইডে। আব্বু আম্মুর সাথে আমি মেলাতে ঘুরতে আসছি, আমাকে অনেক ভালো লাগছে। এখানে এসে খুবই ভালো লাগছে, এখানে সব পরিবেশ খুব সুন্দর, এখানে এসে খুব ভালো লাগতেছে। সবসময় তো আমরা বাসায় থাকি, তো আজকে ঈদের সময় ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। ঈদে আসলাম ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে আনন্দ করার জন্য, ঘোরার জন্য। সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠেছে আনন্দের মিলন মেলা। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়ই বলে দিচ্ছে ঈদের আনন্দ মানে শুধু নতুন পোশাক আর বাহারি খাবারই নয়, প্রিয়জনদের সাথে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। সকাল থেকে সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সব পয়েন্টে ছিল উপচে পড়া ভিড়। এবারের ঈদে টানা 7 দিন ছুটি থাকায় দেশের নানান প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। আতিক রহমান তিতাসের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সব পয়েন্টেই সকাল থেকেই উপচে পড়া ভিড়। টানা 7 দিনের ছুটি পেয়ে দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে সাগর পাড়ে ছুটে এসেছেন পর্যটকেরা। কেউ সাগরের ঢেউয়ে ভিজছেন, কেউ বালুকা বেলায় হাঁটছেন, আবার কেউ উপভোগ করছেন সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। অনেক সুন্দর পরিবেশ, ইনানি বিচটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে। দেন আমরা এখানে আসছি কিছুটা সময় বাচ্চাদের সাথে নিয়ে আনন্দ করব।
আমি প্রথম আসলাম ঈদকে ঘিরে সমুদ্র সৈকতটা আমি অনেক এনজয় করতেছি। এই মনোমুগ্ধকর পরিবেশে খুব ভালোই লাগছে বন্ধের দিনে এসে আমাদের। সিকিউরিটিও ভালো, সবাই খুব ভালোভাবে আছে, ওয়েদারটাও আজকে খুব ভালো। ভিজুয়াল রয়েছে ওখানেও ভালো, এখানে ইরানি খুবই ভালো। পর্যটকদের এই ঢলে প্রাণ ফিরে পেয়েছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। দীর্ঘ ছুটি ঘিরে প্রায় সব আবাসিক হোটেলই পূর্ণ দখলে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের পরে এক সপ্তাহে আমাদের ফুল বুকিং আছে, আমরা পর্যটকদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। হোটেলে পর্যটকরাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ, ওনাদেরকে সঠিক সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সৈকত জুড়ে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। প্লাস্টিক ফেলে আমাদের পরিবেশ দূষিত করতেছে, আমরা প্লাস্টিক গুলো নিয়ে নিচ্ছি আর সবাইকে সতর্ক করতেছি। পানিতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়, আমরা 3টি বিচে আমাদের টিম নিয়ে আমরা অপারেশনাল এবং পেট্রোলিং করছি। গোয়েন্দা সংস্থার টিম আছে, পোশাকধারী টিম আছে, আর হলো এটা সিভিল টিম আছে। 3টা টিমের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে টুরিস্টরা নিরাপদে এই উদযাপন করতে পারে। প্রকৃতি আর উৎসবের আনন্দ মিলিয়ে এবারের ঈদে কক্সবাজার যেন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সবুজ পাহাড়, চায়ের সুবাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়, এই তিনের মেলবন্ধনেই সিলেটের চা বাগান হয়ে উঠেছে ঈদের ছুটির অন্যতম আকর্ষণ। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগানগুলোতে শুরু হয় দর্শনার্থীদের পদচারণা। সারি সারি চা গাছ, ঢেউ খেলানো সবুজ আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির বুকে এক শান্তির ঠিকানা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। শহরের কোলাহল ছেড়ে ঈদের আনন্দকে প্রকৃতির মাঝে খুঁজে নিতে হাজারো মানুষ ছুটে এসেছেন সবুজের নগরী সিলেটে। ঈদের দিন বিকেল থেকেই পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগানগুলোতে শুরু হয় দর্শনার্থীদের পদচারণা। সারি সারি চা গাছ, ঢেউ খেলানো সবুজ আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির বুকে এক শান্তির ঠিকানা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন সবাই মিলে এখানে সময় কাটিয়ে ঈদের আনন্দকে করে তুলেছেন আরও রঙিন। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের হাসি আড্ডা আর বয়স্কদের নির্ভর হাঁটায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঈদের আনন্দটা খুব উপভোগ করছি বন্ধুদের সাথে, সবার সাথে, দেশবাসীর সাথে, খুব ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আর কি, আর অসম্ভব ভালো লাগছে। সিলেটের একটা অন্যরকম সৌন্দর্য আছে, এটা না আসলে কেউ ফিল করতে পারবে না। সবুজ ঢালের উপর দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন, কেউ সেলফিতে বন্দি করছেন মুহূর্তগুলো, কেউ বা নীরবে বসে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। যেন ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে থাকার এক অনন্য সুযোগ। আমরা অত্যন্ত খুশি এবং পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ আছে, সবাই সুন্দর মতো আনন্দ উদযাপন করতে পারছে। আমরা এখানে ফ্যামিলি সহ আসছি, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে এই সিলেটে চা বাগান দেখে। অন্য বছরের তুলনায় এবছর কিছুটা আমেজ আর একটু বেড়েছে আমরা লক্ষ্য করছি আর কি। ঈদের ছুটিকে ঘিরে চা বাগান এলাকাগুলোতে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দুজনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান হাদিকে হত্যায় অভিযুক্ত। আজ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা NIA এর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এবারে প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের দিন সকাল 9টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের উদ্যোগে বাংলাদেশ আমেরিকান সেন্টারের নিজস্ব ভূমিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টনের ব্যবস্থাপনায় বায়োসিটি ইভেন্ট সেন্টারে সকাল 10টায় ঈদের দ্বিতীয় জামাত হয়। দুটি জামাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী মুসল্লি অংশগ্রহণ করেন। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টন এর সভাপতি ইমরান গাজী। তিনি সকলকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও
মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আনন্দঘন পরিবেশে মিষ্টি মুখের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে আঞ্চলিক উত্তেজনা আর নিরাপত্তার কারণে এবার খোলা মাঠের বদলে সরকারি নির্দেশনায় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বাহরাইন প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, সকাল থেকেই বৃষ্টি আর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো বাহরাইন। সকাল ৬টা থেকে রাজধানী মানামা সহ দেশটির প্রতিটি মসজিদ মুখরিত হয়ে ওঠে পবিত্র তাকবীর ধ্বনিতে। মানামার ঐতিহ্যবাহী আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। বাহরাইনের বিভিন্ন মসজিদে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে উদ্বেগ থাকলেও মোনাজাতে বিশ্বশান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বিদেশের মাটিতে যেন খুঁজে নেন এক টুকরো বাংলাদেশের আমেজ। বর্তমান পরিস্থিতির কারণে ভয়ভীতি তো একটু ছিলই, তারপরও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। এদিকে ঈদের দিনই বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ারের আমন্ত্রণে তার সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে সীমিত পরিসরে আয়োজন করা হয় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী সাংবাদিকরা। রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সবাইকে বাহরাইন সরকারের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি অপ্রয়োজনে বাইরে বের হওয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে বলেও জানান রইস হাসান সরওয়ার। বাহরাইনে বসবাসরত কমিউনিটিদের নিয়ে ঈদ উদযাপনের চেষ্টা করছে। আমরা এবছর সবাই মসজিদে নামাজ পড়েছি, কোনো বড় জামাত কোথাও হয়নি। আমি এই সুযোগে আপনাদেরকে অনুরোধ করব, যারা যেখানেই থাকেন বড় কোনো জমায়েত করবেন না। বাহরাইনের সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সমস্ত নির্দেশনা অনুসরণ করবেন। যুদ্ধ এখনো শেষ হয়নি এবং আমরা দোয়া করি অতি দ্রুত আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব।